সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান দিকে আছেন কবি ও চিন্তক রেজাউল করিম রনি, আমার বাম দিকে আছেন সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইমরান হোসেন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 22 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিডিআর বিদ্রোহে বাহিরের কারো সম্পৃক্ততা পায়নি তদন্ত কমিটি। 2012 ইলিয়াস গুমের ঘটনা গুরুত্ব পাবে মার্কিন মানবাধিকার রিপোর্টে, ড্যান মজিনা। 2013 5ই মে সরকারের পতন ঘটাতে ঢাকায় যায়নি হেফাজত। 2014 পুলিশের বাধায় গুম বিরোধী সভা করতে পারেনি বিএনপি। 2015 বিএনপি ক্ষমতায় এলে খনিতন্ত্র প্রতিষ্ঠা হবে, শাহজাহান খান। 2016 শিক্ষককে কান ধরে উঠবস করানো, সেলিম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষণ নেই। 2017 লোডশেডিংয়ের কবলে দেশ। 2018 8 জেলায় বন্দুকযুদ্ধে নিহত 11। 2019 দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই, তথ্য প্রতিমন্ত্রী। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে ব্যাখ্যা শুনবো, বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি ইমরান হোসেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি 2012 সালের একটি খবর। ইলিয়াস আলী গুমের ঘটনা গুরুত্ব পাবে মার্কিন মানবাধিকার রিপোর্টে। জ্যান ডব্লিউ মজিনা, তিনি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। ইলিয়াস আলী গুম হওয়ার 12 বছর পেরিয়ে গেছে, 13তম বছর চলছে, তার খোঁজ মেলেনি। ড্যান মজিনার মন্তব্য কি প্রমাণ করে না যে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার সরকার একজন গুমপ্রিয় ফ্যাসিস্ট হিসেবে পরিচিত ছিলেন? নিঃসন্দেহে 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী, তার ড্রাইভার আনসার সহ গুম হয়েছিলেন। তিনি একজন দেশপ্রেমিক নেতা ছিলেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। টিপাইমুখী বাঁধের ব্যাপারে তার আন্দোলনের ব্যাপার সরব ভূমিকা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদের একজন অন্যতম সৈনিক ছিলেন তিনি। বাংলাদেশে একজন অগ্রসর রাজনীতিক ছিলেন, তরুণ ছিলেন, তারপরেও অনেকের চেয়ে দেশ নিয়ে তিনি বেশি ভাবতেন এবং সরকার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অনেক জোরালো। তো আসলে মূলত যাদের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যাদের ব্যাপক ভূমিকা ছিল তাদেরকেই বেছে বেছে গুম খুন করা হয়েছে গত 15 বছরে। তো এর মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে জনাব ইলিয়াস আলী, সাবেক ছাত্রনেতা। বিগত 15 বছরে প্রায় 677 জনকে গুম করা হয়েছিল, যারা আর খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে অন্যতম ছিলেন ইলিয়াস আলী। আসলে শেখ হাসিনা তার শাসনকে, বাংলাদেশে ফ্যাসিজমকে বাংলাদেশকে কায়েম করার জন্য গুম খুন হত্যা যেভাবে যাকে যেভাবে নিপীড়ন করা দরকার, যেভাবে যাকে দমন করা দরকার, সেটারই অংশ হিসাবে ইলিয়াস আলীকে গুম করেছিলেন। এবং পরবর্তীতে আরও অনেককেই গুম করা হয়েছে। সো আলটিমেটলি এইভাবেই তিনি তার ক্ষমতা দীর্ঘায়িত করেছেন, মানুষের কণ্ঠ, প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছেন।
এভাবেই তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছেন। জি, ধন্যবাদ। একই বিষয়ে রেজাল্ট ব্রাউনিং, যে 2008 সালে তো বিতর্ক থাকলেও এক ধরনের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসেন, কিন্তু 2012 সালে গিয়েই বা তারও আগে থেকেই গুম বা খুনের রাজনীতির মধ্যে ওনার ঢুকতে হলো কেন? উনি কি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি ফ্যাসিবাদকে কায়েম করবেন, অথবা উনি আর মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না? বিষয়টি কি এরকম ছিল? আওয়ামী লীগের রাজনীতিটা সবসময় একটা প্রতিহিংসার রাজনীতি। শেখ হাসিনা যখন আপনার এই যে ভারতে উনি গেলেন এইবার অভ্যুত্থানের পরে, কিন্তু এর আগেও যখন আসছিল বাংলাদেশের রাজনীতিতে 81 সালে ভারত থেকে আসছিল, এসে তার প্রথম প্রতিজ্ঞা ছিল কিন্তু প্রতিশোধ নেওয়া। উনি কিন্তু এটা মোটামুটি ইন্টারভিউতে বলেছেন যে প্রতিশোধ নেওয়ার জন্য উনি এসেছেন। আওয়ামী লীগ দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে ন্যারেটিভ হারিয়ে ফেলেছিল? না, তাদের ন্যারেটিভ ছিলই না। তার ন্যারেটিভ ছিল বাঙালি জাতীয়তাবাদী যে ন্যারেটিভটা, এটা একটা ট্রাইবাল পলিটিক্সের ন্যারেটিভ। এই পলিটিক্সটা ইনহেরেন্টলি ফ্যাসিস্ট। কারণ হলো আপনি যখন একটা জনগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র তো একটা কমিউনিটি থাকে না, একটা জাতিগোষ্ঠী থাকে না, এগুলো চাকমা মারমা সব কিছু মানে একটি দেশে, কোনো দেশে, সেখানে আপনি শুধুমাত্র সবাইকে বাঙালি এবং বাঙালি হইলেই কেবলমাত্র আপনি আপনার কি বলে যে আপনার অধিকার, মানে নাগরিক অধিকার বা রাষ্ট্রীয় অধিকার পাবেন, বিবেচ্যর জায়গায় থাকবে, নাইলে আপনি পাকিস্তানি, আপনি রাজাকার, আপনি আবিজাবি। তাই ইভেন রণাঙ্গনে যুদ্ধ করেও আপনার রক্ষা নেই। তো সেই রকম একটা ন্যারেটিভ, এটা তো হাইলি ফ্যাসিস্টিক ন্যারেটিভ। ফলে এটা ফর্ম ভেরি বিগিনিং। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীতা। এইরকম একটা দেখেন, ফ্যাসিবাদ আকাশ থেকে পড়ে না। এই ফ্যাসিবাদকে সমাজে তার ইতিহাসের বয়ানের মধ্য দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এটা একটা জনযুদ্ধ। মেজর জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতার ঘোষণা করলেন, তারপরে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা দল মত নির্বিশেষে, এবং বামপন্থীদের বিরাট ভূমিকা ছিল, সিরাজ শিকদাররা ফাইট করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের বয়ানটা হয়ে গেল একটা আওয়ামী যুদ্ধ, অ্যাজিভ এখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো যুদ্ধ, মানে ওই জায়গায়ও একটা কাল্ট বানিয়ে ফেলে। এবং এই জন্য আমি বলি কি, ইতিহাসে আপনি যেটা গবেষণা করেন, আপনার প্রত্যেক পাড়া মহল্লায় মুক্তিযুদ্ধের শহীদদের একটা তালিকা নেবেন এবং তৎকালীন আওয়ামী লীগের বড় নেতাদের একটা লিস্ট নেবেন, তাইলে মুক্তিযুদ্ধের চেতনার গোমরটা বের হয়ে যাবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার দল, মুক্তিযোদ্ধার দলও না, মুক্তিযুদ্ধেরও দল না। কারণ সবচেয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে 71 পূর্ববর্তী শেখ মুজিব বা আওয়ামী লীগকে এক ধরনের রাজনীতি ছিল, বা সেখানে ইতিহাসের একটা অংশ। তাহলে আবার এখান থেকে হঠাৎ করে বিচ্যুত হয়ে গেল কেন? সম্পর্কের ছেদ কোন জায়গা থেকে শুরু হলো? সম্পর্কের ছেদ হলো, দেখেন আপনার এখানে বাঙালি জাতীয়তাবাদী যে চিন্তাটাকে আওয়ামী লীগ গ্রহণ করলো তার রাজনৈতিক আদর্শ, এটিকে গ্রহণ করলো না এটিকে ইম্পোজ করা হয়েছিল? এটা এক ধরনের দুই দিক থেকে। আপনি যদি কোনো কিছু আমাকে ধরেন, আমি যদি গ্রহণ না করি, আপনি চাইলেও তো আমি নিব না, তাই না? ফলে ইম্পোজ তো ডেফিনেটলি ছিল। এই যে বাঙালি জাতীয়তাবাদী চিন্তা, ভারতীয় বুদ্ধিজীবীরা, ভারতীয় বাঙালি, হ্যাঁ, ভারতীয় বাঙালি সাম্প্রদায়িক বুদ্ধিজীবীরা, যাদের রাজনৈতিক খুঁটে এখন দেখতে পাওয়া যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদ, হ্যাঁ, তারা কিন্তু এই আওয়ামী লীগের ন্যারেশনটাকে, হ্যাঁ, যেই জাতীয়তাবাদ দিল্লির কাছে পরাজিত হয়েছে, কলকাতার লোকজন কিন্তু একটা প্রাইড ছিল যে এখানে প্রথম উপনিবেশ কায়েম হয়েছে, রেনেসা, বেঙ্গল রেনেসার ভূমি এটা, হ্যাঁ, সেই জায়গার থেকে যখন তারা পরাজিত হলো, মডার্নিটির আপনার এক্সপানশন, বিকাশের ক্ষেত্রে যখন দিল্লি মুম্বাই সেন্টার হলো, তখন এই পরাজিত আইডিয়াটা টুকায়া নিল বা গ্রহণ করলো বলতে পারেন আওয়ামী লীগ। তার পরিণতি হিসেবে একটা ইডিওলজি যদি তার মধ্যে ইনসাফের আপনার ভাইব না থাকে, মানে ইনহেরেন্টলি পটেনশিয়াল না হয়, সেইটা যখন ক্ষমতার কাছাকাছি যাবে, এটা ফ্যাসিজম কায়েম করবে, বা কোনো মানে পজিটিভ ফিলোসফি না থাকে, তো এটা তার ফিলোসফিক্যাল ফেইলিওর প্রথমত। তার দ্বিতীয়ত হলো এই সংগঠনটা করতো কারা? সমাজের সবচেয়ে ভয়ঙ্কর খুনি, দাগী, হ্যাঁ, লোকগুলিকে আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ করার জন্য আপনার প্রথম যোগ্যতা হলো 3-4টা যোগ্যতা লাগে। 1 নম্বর যোগ্যতা হলো মিথ্যা বিশ্বাস করতে হবে, 2 নম্বর যোগ্যতা হলো ধান্দাবাজ হতে হবে, 3 নম্বর যোগ্যতা হলো আপনাকে মনে করতে হবে যে লুটপাট করা আপনার অধিকার। তো এগুলো তো কোনো কৃষ্টি কালচারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, এগুলো তো কোনো সুস্থ মানুষ চিন্তা করতে পারে না, কোনো স্বাভাবিক মানুষের তো কাজ হইতে পারে না। তাহলে তারপরেও তো একটি শ্রেণী তো তাহলে এই ভুল পথে, হ্যাঁ, এখন মানুষ তো লোভী প্রাণী, সবাই তো আপনার তার নীতি নৈতিকতা আদর্শের জায়গা ঠিক থাকবে না। ফলে আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে আপনার? সে 15 বছর গুম খুন করছে, শুধু এইটাই ক্ষতি? নো, আরো বড় ক্ষতি হলো আপনার বাংলাদেশের জন্ম। আপনার আলোচনার রেশ ধরেই বলি, তাহলে বাংলাদেশের জন্ম বা বাংলাদেশের সৃষ্টি নিয়েও তো আওয়ামী লীগের এক ধরনের প্ল্যান ছিল।
আওয়ামী লীগের দূরভিসন্ধি না, ছিল কিনা? আওয়ামী লীগের সৃষ্টি নিয়ে, বাংলাদেশের সৃষ্টি নিয়ে আওয়ামী লীগের কোনো দূরভিসন্ধি ছিল না। এইটা আপনি যদি তাজউদ্দিন কন্যার বই পড়েন, এখানে বাংলাদেশের স্বাধীনতা তো আওয়ামী লীগ চায়নি, শেখ মুজিব চায়নি, তারা চাইছিল সাহিত্য শাসন। সেটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, ওই সময় তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, চাওয়া স্বাভাবিক, ভোটে জিতেছে তারা, এটা তাদের রাইট। কিন্তু স্বাধীনতা জনগণ করে ফেলছে, এটা জনযুদ্ধ ছিল, মানুষ আক্রান্ত হয়েছে, অস্ত্র নিয়ে প্রতিরোধ করছে, দাও ফালা যার যেটা ছিল, এবং সেটা ডেফিনেটলি বাঙালি অফিসারদের তৎকালীন আপনার সাহসী ভূমিকা, এখানে ইপিআর পুলিশ, হ্যাঁ আমাদের আনসার, তাদের সাহসী ভূমিকা, তারা ব্যাপকভাবে ট্রেন আপ করে ইনসাইড পাকিস্তান। ভারত থেকে ট্রেনিং নিয়ে আসতে আসতে তো আগস্ট সেপ্টেম্বর মাস হয়ে গেল, তার আগেই তো যুদ্ধের রেজাল্ট মোটামুটি এখানে গড়ায় গেছে, এক ধরনের বার্তা তৈরি হয়ে গেছে, তাই না? ফলে এখানে ইনসাইড যুদ্ধটা হয়ে গেছিল, এবং শেখ মুজিব এখানে আইসা তাজউদ্দিনটা তো প্রথমেই অ্যাকিউজ করল, আরে এটা কি, যাই হোক যা হয়েছে আমি কিন্তু দেশটা ভেঙে দিলি, হ্যাঁ দেশটা ভেঙে দিলি, যাই হয়েছে ভালো কথা, আমি কিন্তু প্রেসিডেন্ট হবো। এই যে আমি প্রেসিডেন্ট হবো, প্রেসিডেন্ট তো এমনিতেও হইতো সে ওই সময়, কিন্তু এই যে আমি হবো, মানে তাকে বানানোর সুযোগ দেওয়া হয়নি। না, আপনারা ধরেন আমার একটা জিনিসের যোগ্যতা আছে, সেটা লেট পিপল ডিসাইড, পাবলিক দেখ, না আমি হবো, আমার লাগবে, এই যে আমার লাগবে দখল করা, এটাই আওয়ামী লীগ, এই আমিত্ব, আমিত্বটাই এই আমিত্ব। শেখ হাসিনা দেখবেন বলেছে এটা করেছি ওটা করেছি, ওর এমন এমন যে ওর বাপদাদার টাকা দিয়ে করছে, এবং এই কনস্ট্রাকশন কিছু উন্নয়ন বলে চালাইছে। এবং আমি যেটা বলতেছিলাম, ফলে আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি আরও যেটা করছে, মানুষের জীবন গুম খুন এগুলোর পাশাপাশি, এগুলো তো ভয়ঙ্কর অপরাধ, আরও বড় ক্ষতি যেটা করছে কি সমাজের মোরাল ফ্যাব্রিকটা নষ্ট করে দিয়ে গেছে। এবং এখন আপনি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, এই দেখেন আমরা একটা যে ক্রাইসিসের মধ্যে আছি এখন, কেন আমরা বাংলাদেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাই, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই, সেটা আপনি কী দিয়ে করবেন? আপনার জন্য সে যত যোগ্য লোক লাগবে, আপনার নাগরিকদের মোরাল স্ট্যান্ডার্ড যখন নষ্ট হয়ে যায়, তখন তো আপনারা গণতান্ত্রিক দেশ করার ক্ষেত্রে যেই ধরনের সিটিজেন আপনার দরকার, সেটা তো আপনি, মানে জনগণ বেড়েছে, নাগরিক হয়নি, ফলে আপনার নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের ক্ষেত্রে এখন এই যে আপনার একটা খুব সুন্দর বললেন আপনি, জনগণ দিয়ে তো হবে না, কারণ এই জনগণ পয়সায় বিক্রি হয়। হ্যাঁ, এই জনগণ 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়ে মনে করে আমি উন্নতি করলাম, আমি এগিয়ে গেলাম, কিন্তু নাগরিকরা এটা করবে না। নাগরিক এই যে ধরেন ভোটাধিকারের কথা আমরা বলছি না, ভোটাধিকার এটা তো উৎসব আনন্দের ব্যাপার না, এটা সিরিয়াস বিজনেস। আপনার নাগরিক অধিকার প্রয়োগের একটা এমন একটা ঐতিহাসিক বা ধরেন একটা গ্লোবাল হিস্ট্রিতে এমন একটা ব্যাপার যে আপনি এটার মধ্যে দিয়ে ডিসাইড করবেন কে দেশ চালাবে, কে আইন করবে, এবং যে আইন লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন হয়ে যেতে পারে। সো এটা ক্যান নট বি এক্সচেঞ্জেবল, এটা 10,000 কোটি টাকা বিক্রয়যোগ্য না, এবং এটা তো এত অস্তিত্ব তো বিক্রি করা যায় না। কিন্তু এটাকে আপনি এমন জায়গায় নিয়ে গেছেন, একটা উৎসব হাইপ, হ্যাঁ হুজুগের মতো দিয়ে। এবং আওয়ামী লীগ যেটা করছিল, আওয়ামী লীগ কিন্তু প্রত্যেকটা ইলেকশন করছে, কিন্তু ভোট দিতে দেয়নি, এই জন্য সে ভোটবিহীন নির্বাচন, তিনি জনগণকে বুঝিয়েছেন কিন্তু নাগরিক সমাজকে তিনি আউট করে দিয়েছেন। ফলে এই জন্য বাংলাদেশের মানুষের নাগরিকত্বের কোনো বিকাশ হয়নি। আমাদের এখানে যে ট্রাইবাল পলিটিক্স যেটা বলি, যে ক্ষতিটা আওয়ামী লীগ করে গিয়েছে, এটা টুঙ্গিপাড়ার উপনিবেশ হিসাবে দেশটাকে রেখে গিয়েছিল। ফলে এবং তার জন্য গুম খুন ভয় দেখানো ছাড়া তার কোনো উপায় ছিল না। যে প্রশ্নে আমরা যাতে আসলে জনগণ তৈরি না হয়, মানে জনগণ থেকে যাতে নাগরিক তৈরি না হয়, এবং জনগণ যাতে তার দাস হয়ে থাকে, মুজিব পরিবারের দাস বা শেখ পরিবারের দাস হিসেবে যেন। এই জন্য এই পদ বেছে নিতে হলো। আমি মুক্তিযুদ্ধের বিষয়ে একটু সাপ্লিমেন্ট করব কিনা, যে আমাদের রনি ভাই যে বলল, বেসিক্যালি 7ই মার্চের পরে 25শে মার্চ পর্যন্ত শেখ মুজিব ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করতেছিল পাকিস্তানের পার্লামেন্ট ডাকার জন্য, বিজয়ী দলের নেতা হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তা আপনি যদি দেখেন যে এই লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট এই 7ই মার্চের আগে বা ওই সময় পূর্ব পাকিস্তানে তৎকালীন বাংলাদেশি বা মানে বাঙালি এবং পাকিস্তানি সৈন্যের যে অনুপাত, সেটা ছিল অলমোস্ট বোধহয় 3:1, মানে একজনের এগেনস্টে বাঙালি ছিল 3 জন। সেইখানে যদি রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক সময়ে আমরা বাস্তবায়িত করতে পারতাম, যে 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিতে হয়ে যেত, তাহলে কিন্তু এত বড় জনযুদ্ধ এখানে হইতো না। বিকজ আমরা তো সংখ্যাগরিষ্ঠ, আমাদের 7 কোটি লোক, সেনাবাহিনী তো আমরা সংখ্যাগরিষ্ঠ। 7ই মার্চ আসলে স্বাধীনতার জন্য বা 7ই মার্চে ওই ধরনের কোনো, আপনাদের দুজনের আলোচনা থেকে বোঝা যায় যে 7 মার্চ আসলে বাংলাদেশ জন্মের জন্য কোনো সমাবেশ হয়নি, ওটি ছিল ভোটে জিতে ক্ষমতা আদায়ের সমাবেশ। এবং সেটা স্বাভাবিক বিষয়, পাকিস্তানের জাতীয় নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন, সেটাই হওয়া স্বাভাবিক, মেজরিটি পার্টি লিডার হিসেবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যে চায় নাই, এটা তারই একটা প্রমাণ। তাহলে আপনার 7ই মার্চে ঘোষণা হইলে এত বড় জনযুদ্ধ হইতো না, আর কম রক্তক্ষয় হয়তো আমরা স্বাধীন হইতে পারতাম। এবং 25শে মার্চে সব আপনার আলোচনা একটু পাশে রেখেও যদি বলি,
আপনার জনগণকে অরক্ষিত রেখে নেতা তো শত্রু দেশের হাতে ধরা দিতে পারে না। হ্যাঁ, সে মাঠে যুদ্ধ করবে, মাঠে পৃথিবীতে জীবন সেটা দিবে। বিরলতম ঘটনা যে শেখ হাসিনা সর্বশেষ ফলে আওয়ামী লীগের এই রাইট, আওয়ামী লীগের এই পালানো, এটা হলো 2.0, এটা তো এটা মানে নতুন সেটা হচ্ছে কিছু যে না। এটা হয়তো পৃথিবীতে এসে এটা বিরলতম ঘটনা যে স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা তার বাড়িতে বসে গ্রেপ্তার বরণ করেছিলেন, কিন্তু সেখানে তার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কথা, যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা, রাইট, সেখানে তিনি কিন্তু গ্রেপ্তার বরণ করেছিলেন। উনি জানতেন তাকে গ্রেপ্তার আপনার কাছ করা থেকে হবে। শুনবো ইমরান ভাই, আমরা একটু রনি ভাইয়ের কাছ থেকে আরেকটু শুনে আসি। রনি ভাই, 2016 সালের একটি সংবাদের বিষয় বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো। শিক্ষককে কান ধরে উঠবস করানো, সেলিম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষণ নেই। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। এটি কি নারায়ণগঞ্জের কুখ্যাত ওসমান পরিবারের আরও একটি অপরাধের প্রমাণ কিনা? তিনি তো খুন এবং চাঁদাবাজ, ত্রাস, এটি তো ছিলই। একজন শিক্ষককে কান ধরে উঠবস করা ওই সময় কিন্তু বেশ আলোচিত ছিল এবং অনেক শিক্ষকরা এটির প্রতিবাদ জানাতে গিয়ে তারাও কিন্তু হ্যারেসড হয়েছিলেন। এটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শিক্ষকরা তো জাতি গড়ার কারিগর আমরা বলে থাকি। হ্যাঁ, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, কিন্তু আওয়ামী আমলে শিক্ষকদের ব্যতিক্রম বাদে জুলাই আন্দোলন যখন চলতেছিল তখন কিন্তু আন্দোলন মোটামুটি তুঙ্গে, আন্দোলন বেশ রক্ত ঝরছে তখন শিক্ষকদের একটা আন্দোলন ছিল আপনার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, তাদের গ্রেডিং সিস্টেম নিয়ে, যে সচিব উপসচিবদের নিচে তাদেরকে রাখা হয়েছে এরকম। মানে এই আন্দোলন শুরুর একটু আগে তখনই, মানে 2-3 দিন আগে, কিন্তু এই আন্দোলনের সময় তারাও ইয়ে করে। তখন শেখ হাসিনা, পতিত পলাতক শেখ হাসিনা আপনার একটা কথা বলছিল যে আরেকটু কান্নাকাটি করুক, তারপরে এসব যখন পায়ে ধরবেই করবো তখন দেখা যাবে এটা। ফলে শিক্ষকদের এই যে তুচ্ছতাচ্ছিল্য করা এবং শিক্ষকদেরকে আপনার এই আমি বললাম যেটা, যে ধরেন আমাদের এখানে সার্বিকভাবে লোভটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে আপনার শিক্ষকতা কিন্তু কোনো, এটা কিন্তু একটা চাকরি শুধু না। আপনি যেটা বলেন জাতি গড়ার কারিগর, শিক্ষকতার সাথে একটা মোরাল, নৈতিক এবং আপোষহীন চৈতন্যের একটা সম্পর্ক। মানে এটা একেবারে পিওর চাকরি না। পিওর চাকরি হলে অন্য অনেক চাকরি আছে যেখানে অনেক টাকা পাওয়া যায়। হ্যাঁ, শিক্ষকতা আসে একটু অন্য টাইপের লোকজন, মানে এটাই একটা ধরেন মানে মানসিকতার ব্যাপার, যে একটা আদর্শগত পজিশনের ব্যাপার। তো যেখানে পুরা দেশটা, এখানে আওয়ামী লীগের শাসন আমলটা কি ছিল, এটা হলো মানে ট্রু এম্পায়ার অফ ফলস, মানে হলো মানে মিথ্যার একটা সত্যিকারের রাজত্ব ছিল, সত্যিকারের মিথ্যার রাজত্ব ছিল এটা, মানে মিথ্যার রাজত্ব না, মিথ্যাটাই সত্য ছিল, মিথ্যাটাই রুল করতো এখানে, মানে মিথ্যাই প্রধান। তো এরকম একটা জায়গায় নৈতিকভাবে যারা জীবনযাপন করার চেষ্টা করে, শুধু শিক্ষক না, সাংবাদিক থেকে প্রত্যেকটা পেশাজীবী এখানে তৃতীয় শ্রেণীর জীবনযাপন করছে। এবং সেখানে এই শিক্ষকরা তো কান ধরে উঠবস, আমরা দেখেছি ক্যাম্পাসে কিন্তু শিক্ষকদের একেবারে কিভাবে শিক্ষকদের গায়ে হাত তোলা, গায়ে হাত তোলা হয়েছে, দিগম্বরও করা হয়েছে। আমাদের মাহবুবুল্লাহ স্যারকে রাস্তায় উনি আসতেছিলেন, তখন তাকে কিভাবে, মানে প্রায় 80-র মতো বয়স তার। হ্যাঁ, তো আমি বলতেছি যে আওয়ামী লীগের জন্য এটাই আওয়ামী লীগের কালচার। এবং এই যে আরেকটা ওসমান পরিবার, এই যে আওয়ামী লীগের রাজনীতিটা হইলো, আপনি যখন আওয়ামী লীগের রাজনীতির কথা কেউ আমার বলে, আমি চিন্তায় সোজা আপনার মধ্যযুগে চলে যাই। মানে গোহার থেকে কয়েকটা গোত্র বের হচ্ছে, একটা শেখ বংশ, একটা সেনিয়াবাদ বংশ, একটা ওসমান বংশ। হ্যাঁ, এই যে এই গুহা যুগে আমি চলে যাই একেবারে কল্পনায়। হ্যাঁ, সেই সিন্দাবাদের আমলে ফেরত যাই আমি। সো এরকম, এবং একটার চেয়ে কম না। এবং এইটা হলো আপনার বাচ্চাদেরকে মারা ঘুম পাড়ানি গল্প শোনে না, এরা হইলো আপনার ওই ঘুম পাড়ানো গল্পের সেই দানব রাক্ষস। এদের যোগ্যতা এত উচ্চ হতে। আপনি শামীম ওসমানের কথা বললে আপনি বাচ্চারা ঘুম পাড়াতে পারবেন না নারায়ণগঞ্জের। ও কিন্তু এইভাবে মারবে, 7 মার্ডার, তাহলে এত বড় বড় আপনার ক্রাইম, মানে রূপকথাকেও হার মানায়। সো তাদের কাছে এগুলো ডাল ভাত, এটা কিন্তু বড় ইস্যু। জি ইমরান ভাই, একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আসলে শিক্ষকদেরকেই যদি আমরা সম্মানিত করতে না পারি, আমরা ডেভেলপমেন্টের কথা শুনেছি শেখ হাসিনার মুখ থেকে, আমরা বিশ্বমানের শিক্ষা বা বিশ্বমানের জাতি গঠনের বয়ান শুনেছি। তো রনি ভাইয়ের বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্র তার শিক্ষক সমাজকে বা যে শিক্ষক তার নৈতিকতাকে সমুন্নত রাখতে পারে না, সেখানে বিশ্বমানের নাগরিক হয়ে ওঠা আমাদের জন্য কি আসলে সম্ভব ছিল না? এটি আসলেই কাগজে বয়ানের মতো। আসলে মূলত কাগজে বয়ানই ছিল। কারণ হচ্ছে যে আমরা জানি যে আমরা পড়েছি শিক্ষাই জাতীয় মেরুদণ্ড। তো যারা মেরুদণ্ডটাকে তৈরি করে সে শিক্ষকদেরকেই তো মূলত গত 15 বছরে আপনি যদি সিলেক্টিভলি যদি দেখেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কাদেরকে ভিসি বানানো হয়েছিল, সরাসরি লেজুর ভিত্তি করেছে দলীয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বলেন, প্রকৃত শিক্ষক কারা হবে? যারা সত্য কথা বলবে,
শিক্ষা তো তাই শিখাবে যে না, আপনি ধরেন শিখবে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য, যুক্তি তর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আর কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে, মানুষের সাথে কথা বলবে, মানুষ যাতে বুঝতে পারে। এই তো শিক্ষার মূল উদ্দেশ্য। কিন্তু আপনি দেখবেন যে গত 15 বছরে একটা জাতিকে ধ্বংস করার জন্য প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা জরুরি। এটি কি শেখ হাসিনা নিজের ইচ্ছায় করেছে, না এখানে কোনো দেশি বিদেশি চক্রান্ত? অবশ্যই দেশ বিদেশি চক্রান্ত ছিল। বাংলাদেশের মধ্যে একটা আধিপত্যবাদী শক্তি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তো এভাবে আসলে আমাদের প্রথমত দেখবেন যে আপনি জিপিএ 5-এর ফুলঝুরি ছিল, কিন্তু এরা জিপিএ 5-এর ইলাবোরেশনই বলতে পারবে না। এদেরকে আপনি কোনো কাজে দেখবেন যে তাদের বেসিক্যালি কোনো স্কিল ডেভেলপ করা নেই, তাদের মধ্যে কোনো জ্ঞান অর্জিত হয়নি, কিন্তু তারা সার্টিফিকেট পেয়েছে আলটিমেটলি। সো একটা শিক্ষাবিহীন জাতি যদি ডেভেলপ করে, যাদের হাতে প্রকৃত শিক্ষা নাই, তো আলটিমেটলি তারা কি করবে? আপনার ক্ষমতায় কে আছে এই নিয়ে তাদের তেমন কোনো প্রশ্ন থাকবে না, এই নিয়ে তাদের কোনো আন্দোলন সংগ্রাম থাকবে। কিন্তু 15 বছর ধরে এইভাবেই করা হয়েছে যে এই দেশে যাতে প্রকৃত অর্থে কোনো শিক্ষিত শ্রেণী তৈরি না হয়, কোনো বুদ্ধিভিত্তিক চর্চা যাতে না হয়, এবং প্রত্যেকটা ইনস্টিটিউটকে ধ্বংস করে ফেলা হয়েছে এই কারণেই যাতে কোনো প্রশ্ন তৈরি করতে না পারে কেউ। একমাত্র তার ফ্যাসিজম থাকবে, এবং এখানে অবশ্যই আধিপত্যবাদী শক্তি এই ফ্যাসিজম কায়েমে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে। 18 সালের একটি খবর, 8 জেলায় বন্দুকযুদ্ধে নিহত 11টি। বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে কি শেখ হাসিনা সরকার প্রমাণ করতে চেয়েছিল আদালত নয়, বন্দুকই বাংলাদেশের চূড়ান্ত আইন বা শেখ হাসিনাই সংবিধান? দেখেন, আমি আমলে অন্যতম ফেনোমেনার একটা ছিল মামলা বাণিজ্য। তো আমরা জানি মামলা বাণিজ্যে পৃথিবীতে মনে একটা ইউনিক ঘটনা, এবং এমনও ব্যক্তি আছে যে হাজার হাজার মামলার অধিকারী অর্জন করছে, যেমন মির্জা ফখরুল 5 শতাধিক মামলার আসামি, বিএনপির অনেক নেতা বা বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা, সেটা একটা মামলা বাণিজ্য ছিল। কিন্তু এই মামলা বাণিজ্য ভালো, মামলা বাণিজ্য হলেন তো জানে বাইচে আছে, আদালতে দৌড়াদৌড়ি হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু ক্রস ফায়ার বাণিজ্য শুরু হয়েছিল কিন্তু। এবং ক্রস ফায়ার বাণিজ্যে যেটা হলো যে স্ক্রিপ্টটা একটাই স্ক্রিপ্ট, বন্দুকযুদ্ধ, বিভিন্ন লোককে গুলি করে হত্যা করা হচ্ছে তথাকথিত রাষ্ট্রীয় বাহিনী নামক আপনার খুনিদের দ্বারা, এবং একই গল্প, অস্ত্র উদ্ধারে যাচ্ছে, কাউন্টার অ্যাটাক হচ্ছে, গোলাগুলি হচ্ছে, গোলাগুলিতে নিহত। এদিকে কেউ মারা যাচ্ছে না, টার্গেট করে যাকে মারা হচ্ছে তাকে মারা হচ্ছে, এবং কিছু কিছু লোককে কালো কাপড় বেঁধে এই বেড়িবাঁধে গাজীপুরের বনের মধ্যে গুপ্ত জায়গায় রেখে ফোন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে 10 লাখ, 20 লাখ, 5 লাখ, যার যার আর্থিক সামর্থ্য বুঝে নিয়ে আসেন, না হলে সকালে লাশ নিয়ে যাবেন। এখন একটা পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবার, তার একটা সদস্যকে যখন এরকম ধরে নিয়ে গিয়ে বলা হবে যে এই যে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে আসে, না হলে সকালে লাশ নিয়ে যাবেন, তার উপর কি গজবটা নেমে আসে এটা ভুক্তভোগী ছাড়া এটা ব্যাখ্যা করা মুশকিল। তো ফলে এইরকম একটা জাহেলিয়াত মধ্যে আমরা ছিলাম। তো এই জাহেলিয়াতের মধ্যে ধরেন এই জন্য পাপ বাপরেও ছাড়ে না, বাপরে তো ছাড়েই নেই, কন্যাকেও ছাড়ে নেই। তো সেই কারণে আমাদের আসলে এখানে শিক্ষার ব্যাপার আছে। এখান থেকে আমাদের আসলে রাজনৈতিক দলগুলোর কি শিক্ষা নেওয়ার আছে? ব্যাপারটা হলো যে দেখেন, আইন জনগণ মানবে এটা আশা করে লাভ নেই। আইন মানতে হবে যে ক্ষমতায় থাকবে তাকে আগে। কারণ হইল আপনার ক্ষমতাটা কি, এটা আমাদের একটু বোঝার ব্যাপার আছে। ক্ষমতাটা হইল লেজিটিমেসি যেভাবে তৈরি হয় তারই একটা ম্যানিফেস্টেশন। ধরেন আমি ক্ষমতায় আছি প্রধান, আমার এই ক্ষমতার উৎসটা মানে আমি যদি বৈধ হয় তাহলে আমার ক্ষমতাটা বৈধ, মানে তাহলে এই যে বৈধ ক্ষমতা যেটাকে লেজিটিমেসি বলে, এইবার এই লেজিটিমেসির প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা বা সেই হকটা আমি আদায় করি কিভাবে? আমি আদায় করি আমি নিজে আইন মানার মধ্য দিয়ে। যেমন ধরেন আমি যদি আপনাকে শাস্তি দেওয়ার অধিকার রাখিও, আমি সেটা কিভাবে প্রয়োগ করব সেইটার মধ্যে হলো প্রথমত ইনসাফ থাকতে হবে, মানে ন্যায়সঙ্গতভাবে এটা করতে হবে। এটা আমার হাতে ক্ষমতা আছে, আপনাকে আমি অপরাধী মনে করি, কোনো একটা কারণে প্রয়োগ করে দিলাম, এটা ইনজাস্টিস হবে। এটা হলো আইনের বেআইনি ব্যবহার, আইনি প্রক্রিয়া ব্যবহার। ফলে যে ক্ষেত্রে অথরিটি, এই জন্য অথরিটিকে ট্রান্সপারেন্ট রাখার একমাত্র পদ্ধতি হলো অথরিটিকে প্রথম আইন মানতে হবে। রনি ভাই, আমরা আসলে শেষ দিকে আপনার কাছ থেকে একটু শুনবো, সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী আসলে রাজনৈতিক দলগুলো কি কোনো লেসন নিতে পেরেছে আদৌ? আপনার কাছে কি মনে হয়? 5 আগস্ট বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। কারণ হলো আমরা আগে একটা 2 পার্টিজান স্টেট সিস্টেমের মধ্যে ছিলাম, এখন আমরা একটা মাল্টি পার্টিজান স্টেটের মধ্যে যাচ্ছি। ফলে মাল্টি পার্টিজান স্টেটের মধ্যে 100% বিরোধিতায় গিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই। ধরেন আপনি এনসিপি করেন, আমি বিএনপি করি, উনি জামাত করে,
আমাদের প্রতিযোগিতা হবে আমরা কে কত ভালো প্রপোজাল জনগণকে দিতে পারতেছি। এতে জনগণ যাকে অ্যাকসেপ্ট করে সে উইন করবে, মানে ফিলোসফিক্যাল। হ্যাঁ, এবং কে কত ভালো আপনার প্রপোজাল প্রস্তাবনা দেশের জন্য জনগণের জন্য দিচ্ছে তার আলোকে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধরেন ঠিক হবে। আপনার সাথে আমার অনাবশ্যক প্রতিযোগিতার কোনো দরকার নেই। আপনি একটা কথা বলছেন, ফলে আমি তো আলাদা দল করে এই জন্য 100% আপনার বিরোধিতা করতে হবে, এই জায়গার আর দরকার নেই। কারণ মানে সেই জায়গায় রাজনীতি আসলে নেই। ফলে এখন এই জন্য রাজনৈতিক দলগুলোর এক নাম্বার মানে অভ্যুত্থানের লেসনটা হইলো সেটা হলো যে ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। মানে আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলান্থ্রপি, মানে হলো আমি 100 কোটি টাকা ঘুষ দিয়ে নমিনেশন নিব, 2000 কোটি টাকা চুরি করব, 50 কোটি টাকার উন্নয়ন করব। হ্যাঁ, উন্নয়ন মানে আপনার নিজের লোকজনকে তাও দিব ভাগ করে। এখন এটা না, অভ্যুত্থান আপনাকে শিখাইছে সলিডারিটি। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি জনগণের সামনে দাঁড়িয়ে যান। হ্যাঁ, দেখবেন বিভিন্ন, আমি দলের নাম নিচ্ছি না, অভ্যুত্থানের পরে বিভিন্ন দল তারা কিন্তু নিজ দায়িত্বে এই সলিডারিটি জনগণের সাথে দেখাইছে। তার জন্য কিন্তু ক্ষমতায় যাওয়ার দরকার হয়নি, বা ক্ষমতায় কি হবে না হবে এই প্রক্রিয়ারও চিন্তার দরকার নাই। এটাই রাজনীতি, এটাই অভ্যুত্থানের পলিটিক্স, ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। এই যে আপনার সেবাটাই রাজনীতি। আপনি রাজনীতি দল হিসেবে যত বড় পরিসরে আপনি নিজের সেবাকে বিস্তৃত করতে পারবেন সেটাই আপনাকে ক্ষমতার দিকে মানে একটা প্রচলন তো আছেই, পলিটিক্স ইজ এ সোশ্যাল রিলেশন। সোশ্যাল রিলেশন ফরওয়ার্ড ফর পিপল, এবং এখানে আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে সমাজের ভালনারেবল যারা। আমরা দেখেন সবসময় রাষ্ট্র ক্ষমতা উপরের জায়গা থেকে দেখি, আমরা নিচের জায়গা থেকে দেখি না। বাংলাদেশের কৃষকদের স্বার্থের আলোকে রাষ্ট্রকে গঠন করতে পারতে হবে। বাংলাদেশে কৃষি কাজ করাটাকে চাষা বসার ব্যাপার বলা করা যাবে না। হ্যাঁ, কৃষকরা ওটার মেরুদণ্ড, আসল মেরুদণ্ড হলো এখানকার কৃষি। হ্যাঁ, সেই কৃষির কারণে আপনার ইকোলজি, আমাদের পরিবেশ, কৃষি অর্থনীতিও তো আমাদের বড়। কৃষি অর্থনীতির সাথে শুধু অর্থনীতিও না, আপনার পরিবেশ, এই যে আজকে গ্লোবাল ওয়ার্মিং বড় সম্পর্ক। হ্যাঁ, আজকে আপনি দেখেন আপনার গরমের এসি এখন কি একটা বিলাসী পণ্য, একটা নেসেসারি প্রোডাক্ট হয়ে গেছে। আগে গরম পড়ে নাই, আগে মানুষের এরকম কষ্ট হয়নি। হ্যাঁ, তো ফলে এই যে পুরা পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, এটা ধরে রাখে কারা? ধরে রাখে আপনার কৃষক। তো কৃষকদের মর্যাদা এখানে রক্ষা করা দরকার, শ্রমিকদের মানে সকল শ্রেণী পেশার মানুষের একটা সম্মিলন ঘটাতে হবে, এবং তাদের মর্যাদাটা এমনভাবে গঠন করতে হবে যাতে তারা দেশকে রিপ্রেজেন্ট করে প্রাউড থাকে। রাইট, জি রনি ভাই, সেই অংশীদারিত্ব, এই জন্য নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের লাগবে। 5 তারিখের পরের রাজনীতিটা কি হবে? রাজনীতিটা হলো দল যার যার, রাষ্ট্র সবার। জি ইমরান ভাই, একই বিষয়ে আসলে আমরা লেসন তো নেওয়া উচিত। আমরা বলি যে নতুন এক বাংলাদেশ, আগামীর এক বাংলাদেশ, বা আমাদের স্বপ্নের বাংলাদেশ, অনেক ধরনের উপমায় আমরা উপমিত করি, কিন্তু এটি করবার জন্য যে উদ্যোগ, রনি ভাই যেটি বললেন, যে শূন্যতাগুলো দেখছেন, সেগুলো আসলে আপনি তো একজন রাজনৈতিক কর্মীও, সেই জায়গা থেকে কেমন হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর নেতাদের আচার আচরণ, সেটি কি ঠিক আছে বলে আপনার কাছে মনে হয়? স্বাধীনতার পর প্রায় 54 বছর যেভাবে আমরা মোর দ্যান এনাফ টাইম একটা জাতি হিসেবে জাতি গঠন করার জন্য এবং একটা উন্নয়নশীল উন্নত রাষ্ট্র হিসেবে, আমি যদি ভিয়েতনামের এক্সাম্পল দিই, ভিয়েতনাম আমাদের চেয়ে অনেকে এগিয়ে গেছে। তো আমাদের ওই জায়গাটায় যেতে পারা উচিত ছিল, অ্যাটলিস্ট মালয়েশিয়া লেভেলে। তো আমাদের এই জায়গায় আমরা যেতে পারি নাই কেন? আমাদের এই রাজনৈতিক বিভক্তি, এটা আধিপত্যবাদী শক্তি আমাদেরকে সবসময় করেছে, বাঙালি অথবা বাংলাদেশি। আমাদের যে আইডেন্টিটি আমরা 1975-এ পেয়েছি, এই যে দ্বন্দ্ব, আমার মনে হয় এই 2024-এ এসে এই দ্বন্দ্বের অবসান হয়েছে। বাংলাদেশে সবাই রাজনীতি করবে, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। আপনি এনসিপি করেন, বিএনপি করেন, অথবা জামাত ইসলাম, অথবা হোয়াটএভার আপনি বাম করেন, আপনাকে বাংলাদেশি হইতে হবে। এবং প্রকৃত অর্থে রাজনীতিবিদদেরকে মানুষের, যেটা আমাদের শ্রমিক, কৃষক, সবার কাছে যেতে হবে। রাষ্ট্রটা সবার জন্য যাতে হয়। আমাদের অনেক লেসন হয়েছে, আমাদের বোধহয় এবার শিক্ষা হওয়া উচিত যে না, আসলে 1/11-এর পরে একটা হোপ ছিল যে বোধহয় এবার 2 বড় নেত্রী জেলখানা থেকে বের হওয়ার পরে দেশের রাজনীতি হয়তো গুণগত একটা পরিবর্তন আসবে, কিন্তু সেটা আমরা দেখেছি যে উল্টা ফ্যাসিবাদ কায়েম হচ্ছে, যেখানে শেখ হাসিনার একটা সুযোগ ছিল একটা গ্রেট লিডার হয়ে যাওয়ার, কিন্তু সেটাকে তিনি উল্টা ব্যবহার করেছেন। তো আমার মনে হয় যে আমরা দেশের জন্য রাজনীতি করতে হবে, সৎভাবে রাজনীতিবিদদের কাজ করতে হবে। অতীতের যে চিন্তাভাবনা, যেটা যে আমরা উন্নয়ন ছিল বেসিক্যালি দুর্নীতির একটা বাই প্রোডাক্ট ছিল উন্নয়ন, কিন্তু এখন হ্যাঁ, মানে দুর্নীতির বাই প্রোডাক্ট ছিল উন্নয়ন। কিন্তু আসলে আপনি একদম উন্নত বিশ্বে গেলেও কিছু দুর্নীতি থাকে, কিছু অপরাধ থাকে, কিছু অপশাসন থাকে। আমাদেরকে ওই জায়গায় যেতে হবে যেখান থেকে আমাদের প্রকৃত অর্থে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে। আমরা মানুষের জন্য ডেভেলপ করব,
মানুষের জন্য কাজ করব এবং মানুষের যে অধিকার এবং এই প্রকৃত অর্থে রাষ্ট্রটাকে আসলে নিজেদের মনে করা, মানুষের যে অধিকার মূলত যে মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম বলেন, ৭৫-এর বিপ্লব বলেন, ৯০-এর অভ্যুত্থান বলেন, ২৪ বলেন, মূলত ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। জি, ধন্যবাদ ইমরান হোসেন আপনাকে, ধন্যবাদ রেজাউল করিম রনি ভাই, আপনাদের দুজনকেই। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।